আজকে মুখ্যমন্ত্রী যদি গ্রেপ্তার না হয়, মুখ্যমন্ত্রী বলে তিনি কেন গ্রেপ্তার হবেন না কেন? এটাই তো প্রশ্ন। উচিত এবং যদি কোনো কারণে এদেরকে অ্যারেস্ট করতে হয়, এ রাজ্যে যেন অ্যারেস্ট করে রাখা না হয়। এই মামলা পশ্চিমবাংলার বাইরে যাওয়া উচিত। এবং এখানে সুপ্রিম কোর্ট খুব স্পষ্টতভাবে আজকে পশ্চিমবঙ্গ পুলিশের করা 4টে এফআইআর স্টে করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ধারণা হয়েছিল ওইটা যদি ইডির কাছে যায় তাহলে পিসি ভাইপো দুজনেই যাবে, তাই জন্য উনি ওই ফাইলটা নিজের হাতেই ধরে রেখেছিলেন। একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমাদের দেশের একটা ইনভেস্টিগেটিং এজেন্সি, তাকে মুখ্যমন্ত্রী আক্রমণ করছে পুলিশ বাহিনী নিয়ে, মানে কি দুটো রাজ্য আর কেন্দ্রের সাথে যুদ্ধ হচ্ছে। ক্লায়েন্ট এখানে মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি যদি মিথ্যে কথা বলতে পারে, তো যেটা ইনস্ট্রাকশন হবে সেটাই কপিল সিব্বল সাহেবের কাছে যাবে, তিনি সেটা বলবেন। সারদার লাল ডায়েরি আর এই মুখ্যমন্ত্রী এরা মিলেই তো এই কাজগুলো করে। ঠিক আছে, স্বস্তির নিঃশ্বাস শুধু ইডি নয়, সারা পশ্চিমবাংলা বাসি পেল। সারা পশ্চিমবাংলার যত রেসিডেন্ট আছে, নাগরিক আছে, ভারতের নাগরিক পশ্চিমবাংলায় থাকেন, তারা আজকে স্বস্তি পেল। এবং সুপ্রিম কোর্ট এই ম্যাটারটাতে যে ইন্টারভিন করেছে আর্টিকেল 32-তে, এটা আর্টিকেল 32-তে ইন্টারভিন করার মতনই একটা মামলা, যেখানে খোদ মুখ্যমন্ত্রী আইন হাতে তুলে নিচ্ছে। ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে এরম কোনোদিন হয়নি। এবং এখানে সুপ্রিম কোর্ট খুব স্পষ্টতভাবে আজকে পশ্চিমবঙ্গ পুলিশের করা 4টে এফআইআর স্টে করেছে। 4টে এফআইআর। এখানে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছে ওই দিন ঘটনার সময় যত সিসিটিভি ফুটেজ সব প্রিজার্ভ করতে। এবং আর্টিকেল 32-তে ইন্টারভিন করবে সুপ্রিম কোর্ট। আর্টিকেল 32-র পিটিশন খুবই কম এন্টারটেন করে, কারণ অল্টারনেটিভ জুরিসডিকশন হলো আর্টিকেল 226 কনস্টিটিউশন, সেটা হাইকোর্টে হয়। স্পেশাল কেস না হলে আর্টিকেল 32 পাওয়ার সুপ্রিম কোর্ট ইনভোক করে না। আজকে সুপ্রিম কোর্ট মনে করেছে যেটা ফিট কেস আর্টিকেল 32 পাওয়ার্স এবং স্টেট গভর্নমেন্টকে আর যারা পার্টিজ আছে তাদেরকে নোটিশ ইস্যু করেছে তাদের কাউন্টার এফিডেভিট দেওয়ার জন্য, যেটা 3 ফেব্রুয়ারি মামলাটার পুনরায় শুনানি করবে। বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল তো ইডির বিপক্ষে দাঁড়াচ্ছে। তো বর্ষিয়ান আইনজীবী যদি বলেন যে বাধা সৃষ্টি হয়েছে, তা তো মামলা আজকেই শেষ হয়ে যেত। তাই জন্য ওনাকে তো বলতেই হবে যে বাধা সৃষ্টি হয়নি, সেটাই তো ওনাকে দেখাতে হবে। তাই জন্য তো উনি সেটা চেষ্টা করেছেন। সিনিয়র আইনজীবী কপিল সিব্বল কোনো একটা পক্ষর হয়ে লড়ছেন, সেই পক্ষর হয়ে উনি কথা বলবেন। উনি তো যেটা মানে ক্লায়েন্টের ওনার যা ইনস্ট্রাকশন, সত্যি মিথ্যে তো এখানে বিষয়টা তা না, ওনার কাছে ক্লায়েন্ট এখানে মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি যদি মিথ্যে কথা বলতে পারে, তো যেটা ইনস্ট্রাকশন হবে সেটাই কপিল সিব্বল সাহেবের কাছে যাবে, তিনি সেটা বলবেন। সারা ভারতবর্ষের লোক দেখেছে যে মমতা ব্যানার্জি কি নিয়ে গেছে। সারা ভারতবর্ষের লোক দেখেছে যে একটা সবুজ রঙের ফাইল তিনি বগল দাবা করে নিয়ে চলে গেছে। সেইগুলো হচ্ছে হলো আরো ডকুমেন্টস, আর মেন যেটা ডকুমেন্ট সেটা মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন। কারণ মুখ্যমন্ত্রী যেটা ধারণা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ধারণা হয়েছিল ওইটা যদি ইডির কাছে যায় তাহলে পিসি ভাইপো দুজনেই যাবে, তাই জন্য উনি ওই ফাইলটা নিজের হাতেই ধরে রেখেছিলেন। কারণ ওটা যদি ইডি সিবিআই এর কাছে যায় তাহলে উনি নিজেও চলে যাবেন, উনি আর ভাইপো দুজনেই চলে যাবেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি যেটা এই মামলা, জানি না সুপ্রিম কোর্ট কি রায় দেবে, এই মামলা পশ্চিমবাংলার বাইরে যাওয়া উচিত। পশ্চিমবাংলার বাইরে এই মামলা হওয়া উচিত। এবং যদি অ্যারেস্ট করে এনাদেরকে রাখা হয়, এই তৃণমূলের এই চোর চিটিংবাজগুলো প্লাস এই যে পুলিশ কমিশনার বলুন বা এগুলোকে যদি অ্যারেস্ট করা হয় বা কোনো কিছু হয়, এটা যেন পশ্চিমবাংলার বাইরে হয়, এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি। সুপ্রিম কোর্ট কি করবে আমি জানি না, এবং তাদেরকে পশ্চিমবাংলার বাইরেই রাখা উচিত। পশ্চিমবাংলার বাইরের কোনো জেলে, কারণ পশ্চিমবাংলার জেলে থাকলে তারা আবার ওই নাটক শুরু করবে, অসুস্থ আমরা জেলে থাকবো না, এসএসকেএমে থাকবো, এসএসকেএমটা হোটেল। হ্যাঁ, এসএসকেএমটা তো হোটেল বানিয়ে রাখা হয়েছে এই যারা তৃণমূলের লোক জেলে যাবে তাদের জন্য। তারা জেলে থাকে না, এসএসকেএমে থাকে। তা সেইটার জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই মামলাটা, আমি জানি না সুপ্রিম কোর্ট কী করবে বা ইডি বা ইউনিয়ন অফ ইন্ডিয়া কি আর্গুমেন্ট করবে, এই মামলা পশ্চিমবঙ্গ, আমরা এর আগে অন্যান্য চিফ মিনিস্টার, তামিলনাড়ুর চিফ মিনিস্টারকে দেখেছিলাম মামলা অন্য রাজ্যে স্থানান্তর হয়েছিল।
এই মামলাটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পশ্চিমবাংলায় মেনটেন করার জন্য এই মামলা অন্য জায়গায় স্থানান্তর এবং ইনভেস্টিগেটিং এজেন্সি অন্য জায়গার থেকে এখানে অপারেট করবে। আর ইনভেস্টিগেটিং এজেন্সি যখন এখানে ঢুকবে, সিআরপিএফ প্রয়োজনে ইন্ডিয়ান আর্মির সহায়তা নিয়ে এখানে তদন্ত চালানো উচিত। সারদার লাল ডায়েরি আর এই মুখ্যমন্ত্রী এরা মিলেই তো এই কাজগুলো, এরাই তো এই কাজটা করে। ব্যবহার কি করবে? যে কাজ করে তাকে আবার কি ব্যবহার বলবে? ব্যবহার কাকে বলে? যে একটা লোক আছে তাকে দিয়ে কিছু কাজ করিয়ে নেওয়া। এরা নিজেরাই তো এই কাজের সাথে যুক্ত। এভিডেন্স ট্যাম্পারিং থেকে শুরু করে হাওয়ালা ট্রেডিং থেকে শুরু করে সমস্ত কিছুর সাথে এরা যুক্ত। বাজার থেকে চাকরি বিক্রি করে পয়সা নেওয়া, এরা যুক্ত। এগুলো তদন্ত হয় না ঠিক মতো। আজকে প্রকাশ্যে এসেছে বলে মানুষ বলছে। এই সারদার লাল ডায়েরি নামটা হলো কি করে? কিন্তু আমার কথা নয় যে আমি সারদার লাল ডায়েরি বলছি, এর আগেও তো বহুবার লোকে সারদার লাল ডায়েরি বলেছে। অনেক ঘটনা আছে, বেরোলে আস্তে আস্তে বেরোবে। এবং আমি বিশ্বাস করি ভারতবর্ষের আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা অনেক স্ট্রং। এই দেশটা এখনো ভারতবর্ষ, এটা অন্য কোনো দেশ, আমাদের পাশের যেসব নেবারিং কান্ট্রি তাদের মতন দেশ নয়। এখানে আইনের বিচার হতে সময় লাগে। যে কোনো পৃথিবীর যে কোনো দেশেই আপনি আমেরিকা চলে যান, ইউরোপ চলে যান, সেখানে বিচার ব্যবস্থা সময় লাগে, এটা অস্বীকার করার জায়গা নেই। সবসময় বিচার ব্যবস্থা কেন ডিলে করছে, দেরি হচ্ছে, এইসব কথা বলার অবান্তর কথা, এগুলো বলার মানে উচিত। এবং যদি কোনো কারণে এদেরকে অ্যারেস্ট করতে হয়, এ রাজ্যে যেন অ্যারেস্ট করে রাখা না হয়, এটা আমার মত। আর আইনজীবীরা কি বলবেন যারা মামলা করছেন, বা সুপ্রিম কোর্ট কি বলবে আমি জানি না। এ রাজ্যে তাদেরকে রাখা যাবে না, তাদেরকে অন্য রাজ্যে রাখতে হবে। এবং যেসব তৃণমূল ভ্যান্ডালিজম করবে সেগুলোকেও তুলে এই রাজ্য থেকে বাইরের রাজ্যে নিয়ে যেতে হবে। বিহার হোক, উত্তরপ্রদেশ হোক, দিল্লি। কারণ পশ্চিমবাংলাটাতে তো আইন শৃঙ্খলা নেই। আজকে যদি সুপ্রিম কোর্টের হিয়ারিং কেউ শুনে থাকে, একটা শব্দ কিন্তু বারবার উঠে এসছে, সিরিয়াস ডিসরাপশন অফ ল অ্যান্ড অর্ডার। একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমাদের দেশের একটা ইনভেস্টিগেটিং এজেন্সি, তাকে মুখ্যমন্ত্রী আক্রমণ করছে পুলিশ বাহিনী নিয়ে। মানে কি দুটো রাজ্য আর কেন্দ্রের সাথে যুদ্ধ হচ্ছে? ইডির ফোনটা নিয়ে মুখ্যমন্ত্রী চলে গেছে, এই শব্দটাই ভুল। ছিনতাই করে নিয়ে গেছে, এই শব্দ প্রয়োগটা, শব্দ চয়নটাই ভুল। আমি এইটাতে আপত্তি জানাচ্ছি। আপনার চলে গেছে না, যদি কেউ, যদি কোর্টে বা কোথাও যদি কেউ বলে চলে গেছে, আমার আপত্তি আছে। ছিনতাই করে নিয়ে গেছে মুখ্যমন্ত্রী, ছিনতাইবাজ এরা। এই নিয়ে চলে গেছে, এই শব্দটাতে আমার আপত্তি, এই ভাষা প্রয়োগে আমার আপত্তি। মুখ্যমন্ত্রী ছিনতাই করে নিয়ে গেছে, মুখ্যমন্ত্রী এবং পুলিশের যারা কর্তারা আছেন তারা। সিসিটিভি ফুটেজ ডিস্ট্রয় হয়েছে, সিসিটিভি ফুটেজ প্রিজার্ভ করতে বলেছে, সারা দুনিয়ায় মিডিয়ায় সমস্ত লোক দেখেছে। যদি প্রয়োজন হয় সেই ফুটেজগুলো আনতে হবে যে মুখ্যমন্ত্রী কি করেছে, এক। দুই, যে ফুটেজগুলো মিডিয়ায় উঠে এসেছে সেটা শুধু দেখে নিলেই হবে যে সেটাতে কোনো ক্যামোফ্লেজ বা কিছু হয়েছে কিনা। সেই ফুটেজ দিয়েও এগোনো যাবে এই তদন্তে। এবং এটা কিন্তু আমি বলে দিই, ভারতবর্ষের ইতিহাসে একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে, যেখানে খোদ মুখ্যমন্ত্রী পুলিশ নিয়ে আক্রমণে নামছেন, পুলিশ নিয়ে আক্রমণে নামছেন। আজকে মুখ্যমন্ত্রী যদি গ্রেপ্তার না হয়, মুখ্যমন্ত্রী বলে তিনি কেন গ্রেপ্তার হবেন না কেন, এটাই তো প্রশ্ন। একটা লোক, আজকে আপনি যদি 2011 সাল থেকে 25 সাল পর্যন্ত দেখেন, যারা সরকারের বিরোধিতা করে তারা আজ অবধি, যেগুলো মোটামুটি রেলিভেন্ট অর্গানাইজেশন, সঠিকভাবে বিরোধিতা করে, এমনকি রাজনৈতিক দলগুলো, একটা লোক কেউ কোনো দিন পুলিশের থেকে পারমিশন পেয়েছে? একটা এক্সাম্পল দেখাতে পারবেন না। এই জালিয়াত সরকার এইরকম, দেখাতে পারবেন না আপনি। আপনাকে কোনো মিটিং বা মিছিল সরকারের বিরুদ্ধে করতে গেলে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হবে। এই মামলাগুলো হাইকোর্টে আসার মতন মামলা নয়, কিন্তু আসতে হয় কারণ পুলিশ করতে দেবে না। আপনি বলুন, যারা সরকারি আন্দোলন, সরকারি কর্মচারী যারা রয়েছেন, যারা ডিএ পাচ্ছেন না, এখন অবধি 8 পে কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট বসিয়ে দিয়েছে, স্টেট গভর্নমেন্টে এখনো অবধি 6 পে কমিশন বসায়নি, 7 পে কমিশন বসায়নি। 2026 সালে 8 পে কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট বসিয়ে দিয়েছে। কর্মচারীদের হক 26 সালের 1 জানুয়ারি থেকে তাদের পে কমিশন বসবে এবং তাদের স্যালারিটাও বাড়বে, ডিএর মতন স্যালারিটাও বাড়বে। সেটা এই তৃণমূল সরকার মেরে, এই 26 থেকে মেরে ওটা 31, 31, 32-এ নিয়ে যাবে।
এটা ওদের ইন্টেনশন, এই টাকাটা খাবে, এই টাকাগুলো পিসি ভাইপো এবং তার চালাচামুন্ডাগুলো খাবে। তার জন্য তারা যদি আন্দোলন করে কিছু করে তাদেরকে হাইকোর্টের পারমিশন নিতে হয়। আপনি আমায় দেখান যে একটা এক্সাম্পল, শুধু কর্মচারীদের নয়, যারা ধরুন চাকরি প্রার্থী তাদের বলুন, যারা ধরুন আজকে বঞ্চিত চাকরিহারা তাদের বলুন, যে কোনো কাউকে একটা গণতান্ত্রিক আন্দোলনের একটা পারমিশন সরকারের থেকে আসে না। তার কারণ এই সরকার গণতন্ত্র ধ্বংস করতে চায়, এই মুখ্যমন্ত্রী গণতন্ত্র ধ্বংস করতে চায়। আর এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে যারা গায়ের জোরে ফাইল ছিনতাই করে নিয়ে চলে যায়, কেউ যদি বলে নিয়ে চলে গেছে, এই শব্দটাতেই আমার আপত্তি, ছিনতাই করে নিয়ে যায়, এই ধরনের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনি গণতন্ত্র বা আইন বুঝিয়ে কিছু করতে পারবেন।